সব নাগরিকের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ডিসি সম্মেলনের প্রধান উপদেষ্টা পণ্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। নারী শিশুদের রক্ষা এটা বিশেষ দায়িত্ব, সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব হলো প্রতিটি উন্নয়ন পদক্ষেপে রয়েছে বিএনপির অবদান, বললেন তারেক রহমান। দেশ পুনর্গঠন করে মানুষের ভাগ্য পরিবর্তনই লক্ষ্য। গণ অভ্যুত্থানের নেতারাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে, বললেন সার্জিস। গণমাধ্যমের ভূমিকা ও ডকুমেন্টেশন হবে, জানালেন প্রেস সচিব। 781 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসার নজরুলের বিরুদ্ধে মামলা। দুদকের জালে সুবিদ আলী ভুইয়া। চাকরি ফিরে পেতে বাদ পড়া শিক্ষকদের সচিবালয় অভিমুখে পদযাত্রা। পুলিশের জল কামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ। يا ربنا تقبل توبتنا يا ربنا تقبل توبتنا واغسل حوبتنا واجب دعوتنا واهد قلوبنا। আমিন আমিন ধ্বনিতে মুখর তুরার তীর। শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। গুনাহ মাফ ও বিশ্ব মুসলিমের কল্যাণ কামনা। এবং ইউক্রেনকে বাদ দিয়ে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র, রাশিয়া বাদ মার্কিন মিত্ররাও জরুরি সম্মেলন ডেকেছেন ইউরোপ নেতারা। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবার বিস্তারিত। দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে টিম হয়ে কাজ করার নির্দেশনা দেন তিনি। এই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি পণ্যমূল্য নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। এ সময় আগামীতে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলেও জানান তিনি। ফজলে আদিত্যের রিপোর্ট। রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন সরকার প্রধান। জানান, সংখ্যালঘু সহ সব নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। নারী শিশুদের রক্ষা এটা বিশেষ দায়িত্ব, সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি, একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়। আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি। এটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশনাও দেন তিনি। তারপরে সমসাময়িকভাবে যে সমস্ত বিষয়গুলো হয়, যেমন বাজার দর, এটা নিয়ে বহু কথা হয়, সেখানে একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা হতে পারে। আমার জেলার বাজার দর সবচেয়ে ভালো, একটা প্রতিযোগিতাও থাকবে, আমাদের কাজের মধ্যে আনন্দও আসতে হবে। প্রশাসনকে টিম হয়ে কাজ করার নির্দেশনা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, একজনের ভুল সরকার যেন সাফল্য বঞ্চিত না হয়, এজন্য সব দিক বিবেচনায় রেখে কাজ করতে হবে। টিম গঠনের জন্য যখন একত্র হয় তখন টিমের কি কার করণীয় সেগুলো নিয়ে আলোচনা, কার ঘাটতি আছে, কাকে তোমার কারণে আমারটা নষ্ট হচ্ছে। খেলা হলো একটা সামগ্রিক জিনিস, একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বঞ্চিত হয়। কাজে আমরা কেউ যেন এমন কোনো ভুল কাজ না করি যাতে করে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়। এই সময় ভোগান্তি দূর করতে আগামীতে পাসপোর্ট তৈরিতে আর পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। পাসপোর্টও দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। যে কোনো মূল্যে জনগণের আস্থা অর্জন করে 31 দফার ভিত্তিতে দেশ করতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, দেশের মানুষের জন্য যতটুকু করার চেষ্টা তার প্রতিটি
উদ্যোগেই রয়েছে বিএনপির অবদান। দেশ পুনর্গঠন করে মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য বলে দাবি তারেক রহমানের। সাইফুল রিপনের প্রতিবেদন। রোববার নড়াইল জেলা বালক বিদ্যালয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল উদ্বোধন করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির ভূমিকা অস্বীকারীদের সমালোচনা করেন নেতারা। আজ যারা তারেক রহমানের এবং বিএনপির অবদানকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের ভূমিকাকে অস্বীকার করছে, তারা পিতাকে অস্বীকার করছে। সামনে নির্বাচন, সেই নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার অধীন হবে, আল্লাহর রহমতে সেই সরকার হবে খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার। ধৈর্য এবং সহনশীলতার সাথে সকলে ঐক্যবদ্ধভাবে আপনারা কাজ করবেন। ক্ষুদ্র স্বার্থ ভুলে গিয়ে বৃহত্তর স্বার্থে আপনারা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিতে অতীতের প্রতিটি পদক্ষেপে রয়েছে বিএনপির অবদান। তাই আগের মতোই দিশা পেতে জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। হতে পারে আমরা যতটুকু করতে চেয়েছিলাম বিভিন্ন কারণে আমরা হয়তো ততটুকু করতে পারিনি, কিন্তু তারপরেও করার মধ্যে যতটুকুই করেছে একমাত্র আপনাদেরই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পালিয়ে যাওয়া স্বৈরাচার, যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। তারেক রহমান বলেন, বিএনপির এখন একটি লক্ষ্য, দেশ পুনর্গঠন করে মানুষের ভাগ্য পরিবর্তন। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে 31 দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। আমরা উপস্থিত এখানে প্রতিটা মানুষ ঐক্যবদ্ধভাবে দেশকে পুনর্গঠন করব। আমাদের সামনে এখন লক্ষ্য একটি, উদ্দেশ্য একটি, বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। পলাতক স্বৈরাচার সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ রাজনৈতিক অর্থনৈতিক সব খাত ধ্বংস করেছে উল্লেখ করে দেশের সবাই এর ভুক্তভোগী বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশের প্রতিটি মানুষ আজ আমরা এই ধ্বংসের ভুক্তভোগী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। উদ্বোধনী খেলায় পঞ্চগড় ও দিনাজপুর জেলা বিএনপি দল অংশ নেয়। এ সময় নতুন প্রজন্মকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে নতুন করে সংগ্রাম শুরুর আহ্বানও জানান বিএনপি মহাসচিব। তিনি আরও বলেন, শুধু রাজনীতি নয়, খেলাধুলা, সংস্কৃতি, সামাজিক জীবন, শিক্ষা সর্বক্ষেত্রে একটা নতুন বাংলাদেশ দেখতে চায় বিএনপি। নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি, এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গনকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখান থেকে আমরা সামনে এগিয়ে যেতে পারি। আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি। আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। রোববার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যে কোনো মূল্যে উত্তম নির্বাচন করতে হবে। এই জন্য মাঠ প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। সরকারের পক্ষ থেকে নির্বাচনে কোনো হস্তক্ষেপ করা হবে না। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। সময় বলে দিবে কি করতে হবে। সীমানা নির্ধারণের যে বর্তমান যে আইনটা, সেই আইনটা যদি কিছু পরিবর্তন না হয় তাহলে যেরকম আছে সেরকমই থাকবে। এবার যেহেতু আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এই নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই, একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা এবং যে কোনো মূল্যে এটি করতে হবে।
আগামী নির্বাচনের আগে কেউ ক্ষমতার অপব্যবহার করলে দেশে আরেকটি গণবিপ্লব ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। জানান, ফ্যাসিস্ট বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে এবং চলতি ফেব্রুয়ারিতেই দলের ঘোষণা দেওয়া হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ক্যাম্পেইনে এসব কথা বলেন তিনি। সার্জিস আলম আরও বলেন, যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তারাই নতুন বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। এ সময় রাজনৈতিক দল, পুলিশ ও বিচার বিভাগ এখনো খুনিদের প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস বলি, ছাত্র জনতা ক্ষমতামুখী না। ক্ষমতামুখী যদি হতো 5ই আগস্টে ছাত্র জনতা যদি নির্ধারণ করত এই ছাত্র জনতাই সরকার গঠন করবে, বাংলাদেশের কোন রাজনৈতিক দলের তার বিপক্ষে গিয়ে কথা বলার মতো স্পর্ধা ছিল না। কিন্তু আমরা ওই 5ই আগস্টে বিজয় নিশ্চিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানদের সাথে কথা বলেছি। আমরা এই অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের যত অংশীদার ছিল সবার সাথে কথা বলেছি। সবার মতামতের ভিত্তিতে এই উপদেষ্টা মণ্ডলী হয়েছে। তাই আমরা 1 থেকে 36 জুলাই পর্যন্ত প্রতিটি সংবাদ মাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, গেল 15 বছরে ঘটে যাওয়া বড় বড় ঘটনায় সংবাদ মাধ্যমের ভূমিকা খতিয়ে দেখে সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা 1 থেকে 36 জুলাই শীর্ষক এই আলোচনা সভা। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, গণমাধ্যমে আর কোনো বাকশালিজম বা আওয়ামিজম সহ্য করা হবে না। আবার যদি ধূম্রজাল তৈরি করবার চেষ্টা করেন, যেসব গণমাধ্যম করেছেন অতীতে, তারা যদি সেই কাজটি আবার করেন তাহলে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতেই হবে। বাংলাদেশের গণমাধ্যম এখনো ফ্যাসিবাদের দোষরদের হাতে, বাংলাদেশের গণমাধ্যম এখনো পরাধী। জার্নালিজমের নাম করে ইন্ডিয়ালিজম প্রতিষ্ঠা করার যে ষড়যন্ত্র, এটা আমরা রুখে দিব। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শুধু জুলাই আগস্টই নয়, যেসব গণমাধ্যম গেল 17 বছর ধরে সরকারের অপকর্মের পক্ষে বয়ান তৈরি করেছে তাদের বিষয়ে একটি ডকুমেন্ট তৈরি করতে হবে। কার কি করেছেন, কে কিভাবে বয়ান তৈরি করেছেন, কেউ যেন এটা বয়ান তৈরি করবেন আর আপনার সম্পর্কে লেখা হবে না এটা ভাইবেন না। আমরা প্রত্যেকটা ডকুমেন্টেশন করতে চাই। যারা এখানে আমি শুধুমাত্র দেখলাম হচ্ছে টেক্সটের ডকুমেন্টেশন। টেক্সটের বাইরেও তো অনেকগুলো বয়ান তৈরি হয়েছে ইউটিউবে, অনেকগুলো বয়ান তৈরি হয়েছে টক শোতে, আমি নিজে দেখেছি। যেসব সংবাদ মাধ্যম সরকারের ভুল সমালোচনা করবে তাদেরকেও অন্তর্বর্তী সরকার ধারণ করবে বলে জানান প্রেস সচিব। এমন একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম সে প্রত্যেকটা গভর্নমেন্টকেই যেন কাঠগড়ায় দাঁড় করায়। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। 781 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আর বসুন্ধরা গ্রুপের বিদেশে থাকা সম্পদ ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের বিদেশি নাগরিকত্বের সন্ধানে সিঙ্গাপুর সহ 8 দেশে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। এছাড়া 259 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন ও 84 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ কুমিল্লার সাবেক এমপি সুবিদ আলী ভুইয়া, তার স্ত্রী ও ছেলে বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলে আদিত্যের রিপোর্ট। অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। নজরুল ইসলাম মজুমদারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদক প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক জানান, 781 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত 781 কোটি 71 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অভিযোগে আজ একটি মামলা রুজু হয়েছে। এদিকে 59টি ব্যাংক হিসাবে 259 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন ও 84 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা 1 আসনের সাবেক সংসদ সদস্য সুবেদ আলী ভুইয়া,
স্ত্রী মাহমুদ আক্তার ও ছেলে মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। 181,42,00,000 টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ গাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া বসুন্ধরা গ্রুপের বিদেশে থাকা সম্পদ প্রতিষ্ঠানের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান, ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবাহার আনবির সহ তাদের পরিবারের সদস্যদের বিদেশি নাগরিকত্বের সন্ধানে সিঙ্গাপুর সহ 8 দেশে চিঠি পাঠিয়েছে দুদক। আনবির 30 লাখ ইউরো বিনিয়োগ করে স্লোভাকিয়া এবং তার মেয়ে ইয়াশা সোবাহান 20 লাখ ইউরো বিনিয়োগ করে সাইপ্রাসের নাগরিকত্ব নিয়েছেন। আর আহমেদ আকবর সোবাহান ও তার স্ত্রী আফরোজা সোবাহান $2.5 লাখ মার্কিন ডলার বিনিয়োগ করে নাগরিকত্ব নেন ক্যারিবিয়ার দ্বীপরাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। বিভিন্ন দেশের 19টি কোম্পানিতে তাদের বিনিয়োগ রয়েছে বলেও তথ্য পেয়েছে দুদক। মানি লন্ডারিং আইনে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে বলেও জানান দুদক মহাপরিচালক। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। চাকরি ফেরত পাওয়ার দাবিতে প্রাথমিকের বাদ পড়া শিক্ষকদের সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা পণ্ড করে দিয়েছে পুলিশ। শাহবাগ থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে জল কামান থেকে পানি ছিটিয়ে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। রোববার বিকেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি ফিরে পেতে আন্দোলনরত বাদ পড়া শিক্ষকরা শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করে। শিক্ষা ভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। এতে আন্দোলনকারীরা সড়কে বসে পড়লে তাদের উপর জলকামানে পানি ছিটিয়ে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান আন্দোলনকারীরা। পানির ঝাপটাটা সহ্য করতে পারি না, আমি ওখান থেকে এই অবধি এসেও নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি পড়ে গেছি। পুলিশ জানায় জনদুর্ভোগ এড়াতেই তাদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। এখন প্রেস ক্লাবের কথা বলে তারা কিন্তু হুট করে কি হলো যে এই শিক্ষা ভবন দিয়ে তারা সচিবালয়ের সামনে যেতে চায়। সচিবালয় আপনারা জানেন 144 সবসময় জারি করা, এখানে একটা প্রোটেক্টিভ এরিয়া, এখানে তারা বারবার এই কাজটাই করতেছে। হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিতরা 11 দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আখেরি মোনাজাতে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমার তৃতীয় ও শেষ পর্ব। এই পর্বে অংশ নেয় দিল্লির নিজামুদ্দিন মার্কাজের অনুসারীরা। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্দলবির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এ সময় বিশ্ব মুসলিমের কল্যাণ কামনা ও গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। এই কান্না আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, এই কান্না ক্ষমা প্রার্থনার। রোববার দুপুরে বিশ্ব ইজতেমার শেষ পর্বে তুরাগ তীরে হাত তুলেন লাখ লাখ মুসল্লি। বেলা 12:30টার কিছু পরে আখিরি মোনাজাত পরিচালনা করেন দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মুরব্বী মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাতে অংশ নেন ময়দানের আশেপাশে থাকা মুসল্লিরাও। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরা জানান বিশ্ব ইজতেমা ও আখিরি মোনাজাতে অংশ নিয়ে তাদের আত্মতুষ্টির কথা। সারা দুনিয়ার ভিতরে কিভাবে দিন জিন্দা হয়ে যায় এই এক ফিকির নিয়েই সবার জন্য দোয়া করা। আশা করি যে সমস্ত দেশ বিদেশে পৃথিবীর প্রান্তে প্রান্তে আমরা ছড়ায় যাব আল্লাহর আর রাসূলের দিন নিয়ে। যে দাওয়াতের মেহনতের যে জামাত বেশি থেকে বেশি সারা পৃথিবীতে এরকম ছড়ায় পড়ে। সন্তান এবং সন্তানের জন্য আল্লাহর কাছে যা চাওয়ার চা চাইছি তাদের রিজিক কিসমত যেন আল্লাহ ভালো রাখে। সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করে। এর আগে আখিরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে টঙ্গীর তুরাগ তীরে আসেন মুসল্লিরা। বিভিন্ন খিত্তায় অবস্থান নিয়ে ইসলামিক বয়ান ও দিক নির্দেশনা শুনেন তারা। যেই বয়ান দিতেছে মৌলানা সাদ সাহেবের ছেলে, সেই বয়ান আমরা শুনতেছি এবং খুবই ভালো লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই দোয়া করব যে সারা বিশ্বে যাতে শান্তি বিরাজ করে এবং অত্যাচারের যে অবসান সেটি যাতে হয়। সমস্ত পৃথিবীর মানুষ যেন আল্লাহ পাকের হুকুম মানতে পারে আর নবীর তরিকা চলতে পারে। আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। আমি যে গুনাহগার, আমি যে পরিমাণ গুনাহ করছি, আল্লাহ তাআলা যেন আমার গুনাহকে মাফ করে। গত 31শে জানুয়ারি শুরু হওয়া এবারে 58তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় 3টি পর্বে, যার সমাপ্তি ঘটল আজ। তবে আগামীতে একসাথে ইজতেমা করতে চান সাধারণ মুসল্লিরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।
মোবাইল ইন্টারনেটে অব্যবহৃত ডাটা পরবর্তী প্যাকেজে কেন অন্তর্ভুক্ত করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাতেমা নজির ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজিনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। শুনানিতে রিটকারীর আইনজীবী জানান, বিটিআরসির পক্ষ থেকে প্রতিটি মোবাইল কোম্পানির জন্য একটি সার্কুলার আছে, যেখানে বলা আছে গ্রাহক নতুন করে ডাটা প্যাক কিনলে পূর্বের অবশিষ্ট ডাটা ব্যবহার করতে পারবে, কিন্তু কোনো কোম্পানি এই নির্দেশনা মেনে চলছে না। এতে আদালত সন্তুষ্ট হয়ে এ আদেশ দেন। বিটিআরসি, তারপর হচ্ছে গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক সকল কোম্পানিকে নোটিশ পাঠানো হয়েছিল আর কি। শুধুমাত্র বাংলালিংক এটা জবাব দিয়েছিল। পরবর্তীতে রিট পিটিশন দায়ের করা হয় NS 24 নম্বর কোর্টে। আজকে রিট পিটিশনটা হিয়ারিং হয় এবং আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে রুলে জবাব দিতে বলা হয়েছে যে কেন পরবর্তী ডাটা প্যাকগুলো মোবাইলের সাথে যোগ করা হবে না এই বিষয়ে আদালত কারণ দর্শনের নোটিশ দিয়েছেন প্রতিটা মোবাইল কোম্পানিকে।